আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বান্দরবানের লামায় পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগে জড়িত সন্দেহে 4 জন আটক। দোষী অন্যদের দ্রুত গ্রেফতারের নির্দেশ উপদেষ্টার। আওয়ামী লীগ নির্বাচনকে তামাশায় পরিণত করেছিল, খুলনায় সমাবেশে জামাতের আমির। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান। এবং জয়পুরহাটের সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার ব্যাটারি চালিত অবৈধ রিকশা ও ভ্যান। তীব্র যানজটে শহরবাসীর চরম ভোগান্তি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বান্দরবানের লামায় পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগে জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। সাবেক আইজিপি বেনজির আহমেদের দখল করা জায়গায় এসব বসত বাড়ি তৈরি করেছিলেন স্থানীয়রা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে পাহাড়ি বাঙালিদের জমি দখল করায় সিদ্ধহস্ত ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এর মধ্যে শুধুমাত্র বান্দরবানের সুয়ালকে 50 ও লামা উপজেলার টঙ্গাঝিরি এলাকায় প্রায় 100 একর জায়গা দখল করেন তিনি। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর সুয়ালক এলাকার 25 একর জায়গা প্রশাসন দখলে নিয়ে সিলগালা করে দেয়, আর টঙ্গাঝিরিতে নিজেদের জায়গা পুনর্দখল করে নতুন পাড়া গড়ে তোলে 19টি ত্রিপুরা পরিবার। তবে বড়দিনের আগের রাতে নতুন এই পাড়া পুড়িয়ে ছাই করে দেয় দুর্বৃত্তরা। প্রার্থনার জন্য পাড়ার সবাই যখন পাশের এলাকায়, তখনই আগুন লাগায় নাশকতাকারীরা। এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের পাড়াগুলোতেও। স্থানীয়রা মনে করছেন এর পেছনে রয়েছে বেনজির আহমেদ। 24 তারিখে আমরা ব্রিজে করতে গেছিলাম, এই সময় শুরু করছে, পুরা সব পুড়ে গেছে। বেলা 3টার সময় এসে কিন্তু ওরা হুমকি দিচ্ছে, যে হুমকি দেওয়ার পরে কিন্তু আপনাদের গড়পুর বা যেরকম পুরে দেবো, এরকম যদি না সেরে যদি না যায়, এরকম না যাইলে কিন্তু গড়পুরে দেবো এরকম বলে কিন্তু এতে থানা জিডি করে রাখছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার। এখানে 19টি বাড়ির কথা আমরা দেখেছি, যার মধ্যে 17টি বাড়ি পুড়ে গিয়েছে। তো এটুক প্রাথমিকভাবে আমরা দেখতে পেয়েছি। এখানে একটি মামলা হয়েছে, 4 জন অলরেডি ইতিমধ্যে ধৃত হয়েছে। তো আমরা এটি কি কারণে হয়েছে এটির তদন্তের বিষয় আসলে বেসিক্যালি। তারপরও আমরা চেষ্টা করছি দ্রুততার সাথে যেন এই বিষয়টি বেরিয়ে আসে এবং এই বিষয়টি আসলে কঠোর হাতেই দমন করা হবে। এই মামলা এবং এই ঘটনা যেটা ঘটেছে, এটা আমরা সর্বোচ্চ ভাবে এটা আমরা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন উভয়ই আমরা এটা শক্তভাবে এটা দেখব। এই ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। দোষীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভারত থেকে 24,690 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বেলিজ সিটির পতাকাবাহী জাহাজ তানাই স্ট্রিং। ভোরে বন্দরে জেটিতে পৌঁছায় জাহাজটি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে 52,000 মেট্রিক টন সিদ্ধ চাল আমদানি করবে সরকার। এরই অংশ হিসেবে প্রথম দফায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে 24,690 মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে জাহাজটি। সকালে চালের নমুনা সংগ্রহ করে খাদ্য অধিদপ্তর। বিকেল নাগাদ এর খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী 8 থেকে 10 দিনের মধ্যে খালাস কার্যক্রম শেষ হবে বলে আশা তাদের। বাকি অংশ আগামী মাসের প্রথম দিকে দেশে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আওয়ামী লীগ নির্বাচনকে তামাশায় পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। খুলনার পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জামাতের আমির আরও বলেন, সেনা সদস্যদের হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। এর আগে খুলনার ডুমুরিয়ার 18 মাইল মোড়ে এক সভায় দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার যখন এগিয়ে যাচ্ছে, তখন দিল্লি থেকে নতুন নতুন ষড়যন্ত্র করা হচ্ছে।
নির্বাচন করেছে আওয়ামী লীগ, দলীয় প্রার্থী দিয়েছে দলের নামে, আর দলের লোকদেরকে বানিয়েছে স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী। এইভাবে তারা নির্বাচনকে তামসার বস্তুতে পরিণত করেছিল। আমাদের দেশে যে সমস্ত যুবক যুবতীর বয়স হয়েছে 28 থেকে 30 বছর, তারা তিনটি নির্বাচন পেয়েছিল উপযুক্ত বয়সে, কিন্তু একটি ভোট দিতে পারে নাই। আমাদের ভোটাধিকার ছিল না, আমাদের সাংবিধানিক অধিকার ছিল না, বিচার, আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, মানবিক, ব্যক্তিগত মানুষের মূল্যবোধ, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এই 17-18 বছরে পতিত স্বৈরাচার সব ধ্বংস করে দিয়েছিল। জয়পুরহাটের সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার ব্যাটারি চালিত অবৈধ রিকশা, ভ্যান এবং অটোরিকশা। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, চরম ভোগান্তিতে শহরবাসী। এসব যানবাহনের কোনো বৈধতা নেই বিআরটিএ বললেও এগুলোর লাইসেন্স দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। অবৈধ এসব যানবাহন দিনে দিনে বেড়ে যাওয়ায় যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ। অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ সুপার। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। জয়পুরহাট জেলার বিভিন্ন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান। প্রতিদিন বাড়ছে এর সংখ্যা। এসব যানবাহনের চালকদের নেই কোনো প্রশিক্ষণ, মানেন না ট্রাফিক আইন। এতে ঘটছে দুর্ঘটনা, যেখানে সেখানে পার্কিং করায় যানজট বাড়ছে সড়কে। নগরবাসী জানান 10 মিনিটের রাস্তা যেতে কখনো কখনো লেগে যায় ঘণ্টাখানেক সময়। অভিযোগ রয়েছে এসব যানবাহন থেকে রেজিস্ট্রেশন ও চালক ফি নিয়ে চলাচলে অনুমতি দিচ্ছে পৌরসভা। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে, অথচ যদি যানজট মুক্ত থাকতো তাহলে আমার 10 থেকে 15 মিনিটে আমি শহরে আসতে পারতাম। যত্রতত্র ঘোরাঘুরি করে, যার কারণে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। ব্যাটারি চালিত অটোরিকশা গুলো শহরে যদি না আসে, এই একটা ব্যবস্থা করতে হবে। বিভিন্ন থানার অটো, ভ্যান, রিক্সা ঢোকার জন্য আমাদের যানজট বেশি সৃষ্টি হয়ে যায়। ইজি বাই রিক্সা, ভ্যান এগুলির চালানোর অনুমতি অর্থাৎ রেজিস্ট্রেশন পৌরসভা কর্তৃক দেওয়া হয়। আমরা পৌরসভাকে রিকোয়েস্ট করেছি এটার সংখ্যা কমিয়ে আনার জন্য। বিআরটিএর তথ্য মতে সড়কে মোটরযান চলাচলে তারা অনুমতি দিলেও ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স দেওয়ার বিষয়ে তাদের কোনো নির্দেশনা নেই। এই সুযোগেই অবাধে লাইসেন্স বাণিজ্য করছে পৌর পরিষদ। যদি কোনো ভেহিকেল রাস্তায় চলে বা এটার কোনো রেজিস্ট্রেশন নিতে হয়, সেক্ষেত্রে এটার টোটাল অথরিটিটা হচ্ছে বিআরটি এর কাছে। তো বিআরটিএ আমাদের অথরিটির কাছ থেকে আমরা এরকম কোনো ইনফরমেশন পাইনি। তারা যেহেতু আমাদের পৌরসভার রাস্তা ব্যবহার করে থাকে, সেই হিসাবে তাদেরকে একটা মানে ট্যাক্স নেওয়ার জন্য আমরা এই পৌর পরিষদের সিদ্ধান্ত দিয়ে থাকে লাইসেন্স পরিষদে। ট্রাফিক বিভাগ বলছে ব্যাটারি চালিত রিকশা ও ভ্যানের সংখ্যা কমাতে এরই মধ্যে পৌরসভাকে জানানো হয়েছে। ট্রাফিক পুলিশ বিভিন্ন যে অবৈধ যানবাহন আছে সেগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। জয়পুরহাট পৌরসভার হিসেব মতে এখন পর্যন্ত 1807টি ব্যাটারি চালিত যানের রেজিস্ট্রেশন দিয়েছেন তারা। তবে জেলার শ্রমিক সংগঠনগুলোর দাবি এ সংখ্যা প্রায় 25,000। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাঙ্গামাটির কাপ্তায়ের কর্ণফুলী নদীতে ডুবে যাওয়ার 42 ঘণ্টা পর 2 বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন প্রিয়ন্ত এবং শাহুন দত্ত। মঙ্গলবার দুপুরে কাপ্তায়ের সীতাঘাট এলাকার কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হন। এরপর দিনভর উদ্ধার তৎপরতা চালালেও ফায়ার সার্ভিস তাদের খুঁজে পায়নি। যশোরের সারসার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় 16 নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে 4 জন নারী, 11 জন পুরুষ এবং 1 জন শিশু। আটককৃতরা সাতক্ষীরা, পিরোজপুর, যশোর ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। ভালো কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে তারা চলতি বছরের 18 ও 21 মার্চ সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। যশোর 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসব তথ্য জানান। চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে 14 সোনার বার সহ 3 জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের জাকিরুল ইসলাম, তার ছোট ভাই রাজিবুল ইসলাম এবং সুলাইমান হোসেন।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহজনক 4 জনকে আটকের চেষ্টা করে বিজিবি, তবে একজন পালিয়ে যায়। পরে আটক 3 জনের শরীর তল্লাশি করে 1 কেজি 630 গ্রাম ওজনের 14টি সোনার বার পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকা। ভোট যখন হবে বিএনপি জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুরে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতা আব্দুস সালাম। ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা সভায় বক্তব্য রাখেন। প্রতিষ্ঠার 60 বছর হলেও এখনও ঘুরে দাঁড়াতে পারেনি পিরোজপুরের একমাত্র বিসিক শিল্পনগরী। অনুন্নত অবকাঠামো, অভ্যন্তরীণ সড়ক এবং ব্রিজের দুরবস্থা এবং ফায়ার সার্ভিস না থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জেলার একমাত্র শিল্পনগরী। ফলে মুখ থুবড়ে পড়ছে নেসারাবাদের কৌড়িখাড়া বিসিক শিল্প এলাকা। পিরোজপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন তরিক ইসলাম। স্থানীয় শিল্পের প্রসারে 1963 সালে পিরোজপুরের নেসারাবাদে প্রতিষ্ঠিত হয় কৌড়িখাড়া বিসিক শিল্প এলাকা। প্রতিষ্ঠার 25 বছর পার হলেও অনেকটা পিছিয়ে এ শিল্পনগরী। নৌযোগাযোগকে কেন্দ্র করে বিসিক শিল্প গড়ে উঠলেও সেই সন্ধ্যা নদী এখন বড় বিপত্তির কারণ। ফায়ার সার্ভিস একান্তভাবে দরকার। যদি একটা দুর্ঘটনা ঘটে, কোনো সিস্টেম নেই যে আগুন নিয়ন্ত্রণ করা। ব্যবসার পরিবেশ মোটেও ভালো না কিনা, রাস্তাঘাট ভালো না বিধায় ব্যবসার পরিবেশ ভালো না। এখানে মানুষের হাজার কোটি টাকার সম্পদ থাকে, কিন্তু রাতের বেলা একটা আলো থাকে না। বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এখানে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের এখানে একটা বিদ্যুতের সাবস্টেশন হইলে ভালো হয়, আমাদের ফ্যাক্টরিগুলো ভালো চলে, কাজকাম ভালো চলে, কর্মচারীদের বসে থাকা লাগে না। আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব ভালো না, রাস্তা ভাঙা, ব্রিজ ভাঙা, এখান থেকে ট্রাক আসতে পারে, আর বিদ্যুতের অবস্থা খুব ভালো না। তবে নদীকেন্দ্রিক গড়ে ওঠা এই বিসিক শিল্প নগরীকে আধুনিক সড়ক যোগাযোগের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। প্রায় 1 কোটি 20 লাখ টাকার মতো বরাদ্দ আসছে রাস্তার জন্য। তো আমার রাস্তার কাজটা শীঘ্রই আমরা শুরু করবো। এখন পর্যন্ত টেন্ডার হয়নি। বাজেট হয়েছে 30 লাখ টাকা, ড্রেন 30 লাখ টাকার বাজেট হয়েছে। আর হচ্ছে গিয়ে আমার একটা ব্রিজ, ওইখানে একটা ব্রিজ হওয়ার জন্য প্রায় 79 লাখ টাকার মতো বরাদ্দ হয়েছে। বরিশাল বিভাগের বৃহৎ শিল্পাঞ্চলে বর্তমানে 169টি শিল্প ইউনিট রয়েছে, আর ছোট বড় প্রতিষ্ঠান রয়েছে 110টি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের বিভিন্ন স্থান থেকে হারানো, চুরি এবং ছিনতাই হয়ে যাওয়া শতাধিক মোবাইল সেট এবং প্রতারণা করে বিকাশে নেয়া টাকা উদ্ধার করেছে ময়মনসিংহের আর্মড পুলিশ ব্যাটালিয়ন 2 এর সাইবার ক্রাইম সেল। পরে এসব মোবাইল সেট এবং বিকাশ প্রতারণার টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এই স্লোগানে নড়াইলের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল উপজেলার মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মাইজপাড়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল, গণ অধিকার পরিষদ নড়াইল জেলার সভাপতি সোহাগ, অবসরপ্রাপ্ত শিক্ষক রোস্তম ভুইয়া এবং ব্যবসায়ী প্রণব সাহা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আন্তঃক্যাডার বৈষম্য দূর করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন প্রশাসন বাদে বাকি 25 ক্যাডারের কর্মকর্তারা। নাটোরে কানাইখালী প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে কর্মকর্তারা বলেন, জুলাই আগস্ট বিপ্লবকে ধারণ করে সকল ক্যাডারের মধ্যে সমতা নিশ্চিত করতে হবে। একই সাথে সকল ক্যাডারের মধ্য থেকে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে উপসচিব পদে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী তৌফিকুল ইসলাম, ডাক্তার আনিসুজ্জামান এবং কৃষিবিদ কল্যাণ কুমার সহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা এ সময় বক্তব্য রাখেন। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শহরের মিশন মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে লালমনিরহাটে কর্মরত 25 ক্যাডারের কর্মকর্তারা অংশ নেন।
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সুপারিশ প্রত্যাখ্যান এবং উপসচিব পদে সব ধরনের কোটা বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের বকুলতলায় এই মানববন্ধনের আয়োজন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এ সময় বক্তারা ক্যাডারদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে সমতাভিত্তিক প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার আহ্বান জানান। নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর সরকারি পরিত্যক্ত বালু অবৈধভাবে বিক্রি ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে উপজেলার খেলনা ইউনিয়নের উদয়শ্রী নলপুকুর গ্রামের আত্রাই নদীর বেড়িবাঁধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী জানান, পানি উন্নয়ন বোর্ড নদী খননের সময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে নলপুকুর গ্রামের পূর্ব পাড়ে রেখে দেয়। পরিবর্তিত পরিস্থিতিতে কয়েকজন প্রভাবশালী প্রতিদিন সরকারি পরিত্যক্ত বালু অবৈধভাবে বিক্রি করছে। এতে বাঁধের ক্ষয়ক্ষতি সহ পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে প্রকাশ্যে লাঞ্ছিত ও অপমান করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দিনাজপুরের মুক্তিযোদ্ধারা। দুপুরে দিনাজপুর প্রেসক্লাব হৃদয় মুক্তিযুদ্ধ ৭১-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলী মঙ্গোলিয়া এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন। হৃদয় মুক্তিযুদ্ধ ৭১-এর আহ্বায়ক শফিকুল হক ছুটু, মুক্তিযোদ্ধা কুদরতি খোদা এবং মতিয়ার রহমান সরকার সহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। পাবনার সাঁথিয়ায় আব্দুল মমিন বাবু নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের নতুন পাড়ায় পেঁয়াজের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতরাতে মোবাইল ফোনে কেউ একজন বাবুকে ডেকে নিয়ে যায়। তারপর তিনি বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত বাবু উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামের মোহাম্মদ শহীদ আলীর ছেলে। প্রিপেইড মিটার স্থাপন করে গ্রাহকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছেন বিদ্যুৎ গ্রাহকরা। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, প্রতি মাসে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ এবং মিটার ভাড়া আদায়ের মাধ্যমে প্রিপেইড গ্রাহকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ ও দরিদ্র বিদ্যুৎ গ্রাহকরা। কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, শ্রমিক সংকট নিরসন, সময়ের অপচয় এবং অতিরিক্ত খরচ রোধে ঝিনাইদহের সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ শুরু হয়েছে। সকালে সদর উপজেলার গাগান্না গ্রামের মাঠে রাইস প্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী এবং কৃষি কর্মকর্তা নূরে নবী সহ কৃষাণী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানায়, সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় গাগান্না গ্রামের ১১৫ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হবে। কক্সবাজারে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কোস্টগার্ড। বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপে এসব শীতবস্ত্র বিতরণ করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। আগামীতেও বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এলাকাগুলোতে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে অনুষ্ঠানে জানান তিনি। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। সকালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। এ সময় তিনি বলেন, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে খাগড়াছড়ি রিজিয়ন সবসময় পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।